আসসালামু আলাইকুম। প্রাচীন বাংলার বিভিন্ন শাসন আমল থেকে বিগত ৩০ বছরে আসা সকল প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকাল হচ্ছে খ্রিস্টপূর্ব ৪র্থ শতক। গঙ্গারিডাই বা গঙ্গারিডি সম্পর্কে জানার উৎস হচ্ছে গ্রিক লেখকদের বিবরণ। গঙ্গারিডাই রাজ্যের অবস্থান ছিল বাংলায়। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার। ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম বা ভারতীয় উপমহাদেশের বৃহৎ সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। প্রাচীন বাংলা মৌর্য সাম্রাজ্যের বা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। পাটালিপুত্র রাজধানী ছিল গুপ্তদের। আবার মাঝে মাঝে বেশ কিছু উত্তরে পাওয়া যায় পাটালিপুত্র রাজধানী ছিল মৌর্যদেরও। সম্রাট অশোক কোন বংশের সম্রাট ছিলেন? তিনি ছিলেন মৌর্য বংশের সম্রাট। সম্রাট অশোকের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব ২৭৩ থেকে ২৩২ অব্দ পর্যন্ত। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোকের আমলে। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয়? বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় সম্রাট অশোককে। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধের ভয়াবহ পরিণাম দেখে। চাণক্য ছিলেন প্রাচীন ভারতে একজন বিখ্যাত অর্থনীতিবিদ। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। কৌটিল্য কার নাম? কৌটিল্য হচ্ছে প্রাচীন অর্থশাস্ত্রবিদের নাম। অর্থশাস্ত্র এই বইটি কে রচনা করেছেন? রচনা করেছেন কৌটিল্য। মৌর্য বংশের শেষ সম্রাট কে? শেষ সম্রাট হচ্ছে বৃহদত্ত। রাজা কনিষ্ক কোন বংশের শাসক? তিনি কুষাণ বংশের শাসক। চরক তিনি ছিলেন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? গুপ্ত যুগ। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? বা গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে? শ্রেষ্ঠ রাজা হচ্ছেন সমুদ্রগুপ্ত। ভারতবর্ষের কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়? গুপ্ত যুগের। প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য? বিক্রমাদিত্য ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের অপর নাম। তাম্রলিপি বা তাম্র শাসন বলতে বোঝায় তামার পাতে খোদাই করা শাসন আদেশ। তামার পাতে খোদাই করা প্রাচীনকালের রাজাজ্ঞা হল তাম্র শাসন। মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন? তিনি ছিলেন গুপ্ত যুগের কবি। মেঘদূত কাব্য কার লেখা? মেঘদূত কাব্য লিখেছেন কালিদাস। অমর সিংহ রচিত অমরকোষ কি জাতীয় গ্রন্থ? অমরকোষ হচ্ছে একটি অভিধান। কোনটি প্রাচীন নগরী নয়? এখানে 4টা অপশনের মধ্যে কর্ণ সুবর্ণ, উজ্জয়িনী, পাটলিপুত্র এগুলো হচ্ছে প্রাচীন নগরী, কিন্তু বিশাখাপট্টনম এটি প্রাচীন নগরী নয়। গুপ্ত বংশের শেষ শাসক কে ছিলেন? গুপ্ত বংশের শেষ শাসক ছিলেন বিষ্ণুগুপ্ত, মতান্তরে জীবিত গুপ্ত। প্রাচীন বাংলার কতটি রাজ্য ছিল? প্রাচীন বাংলায় স্বাধীন রাজ্য ছিল 2টি। কত শতকে বঙ্গ এবং গৌড় দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে?
ষষ্ঠ শতকে। গুপ্তোত্তর বঙ্গের স্বাধীন রাজা ছিলেন গোপচন্দ্র। মহারাজাধিরাজ পদবী কারা গ্রহণ করেন গোপচন্দ্র, ধর্মাদিত্য এবং সমাচারদেব। ধারণা করা হয় প্রাচীন গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ। এক সময়ে বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল গৌড়। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন রাজা শশাঙ্ক। মহাসামন্ত কার উপাধি ছিল বা মহারাজাধিরাজ উপাধি ধারণ করেন রাজা শশাঙ্ক। শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন একজন সামন্ত। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন। প্রাচীন বাংলার প্রথম নরপতি হচ্ছেন রাজা শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা বা নরপতি হলেন বা প্রথম বাঙালি রাজাকে, তিনি হচ্ছেন শশাঙ্ক। প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণের অবস্থান ছিল মুর্শিদাবাদ। পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সভাকবি ছিল ভানভট্ট। হর্ষচরিত এই গ্রন্থটি রচনা করেন ভানভট্ট। মাৎস্য ন্যায় বাংলার কোন সময়কে নির্দেশ করে? এটি নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক। মাৎস্য ন্যায় নির্দেশ করে শশাঙ্ক পরবর্তীকাল। মাৎস্য ন্যায় নির্দেশ করে থাকে এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি। মাৎস্য ন্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? এটি সাধারণত সম্পর্কিত ছিল আইন শৃঙ্খলাহীন অরাজক একটি অবস্থা। মাৎস্য ন্যায় সম্পর্কে জানার উৎস হচ্ছে সন্ধ্যাকর নন্দীর বিবরণ থেকে। মাৎস্য ন্যায় কোন শাসন আমলে দেখা যায়? পাল তাম্র শাসন আমলে। মাৎস্য ন্যায় নির্দেশ করে গোপালের আগমন। দেখেন, মাৎস্য ন্যায় সম্পর্কে কিন্তু বেশ কিছু ইনফরমেশন। এটি হচ্ছে শশাঙ্ক পরবর্তীকাল, আর এটি হচ্ছে তাম্র বা পাল তাম্র শাসন আমল, গোপালের আগমন, আর শশাঙ্কের প্রস্থান বা শশাঙ্কের চলে যাওয়া, গোপালের আগমন, পাল তাম্র শাসন, এবং এটি হচ্ছে জানা যায় সন্ধ্যাকর নন্দীর বিবরণ থেকে। এটি বলতে বোঝায় আইন শৃঙ্খলাহীন অরাজক একটি অবস্থা, আর এটি মূলত একটি রাজনৈতিক পরিস্থিতি নির্দেশ করে। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজত্বের নাম পাল বংশ। নিম্নের কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছে? পাল বংশ। বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি হিসেবে পরিচিত? পাল রাজাদের। বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী? তারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন গোপাল। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় ধর্মপালকে। অষ্টা সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা এটি মূলত কি? এটি হচ্ছে বৌদ্ধ পুঁথি। তালপাতার পুঁথি চিত্র কোন যুগের নিদর্শন? এটি পাল যুগের নিদর্শন। পাল যুগের পুঁথি চিত্র কোন বস্তুর উপর আঁকা? তালপাতার উপর আঁকা। কার সময়ে কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল বা কার সময়ে বরেন্দ্র বা সামন্ত বিদ্রোহ হয়েছিল? দ্বিতীয় মহীপালের সময়ে। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? নেতা ছিলেন দিব্য বা দিব্যক। পাল শাসন আমলে রচিত একটি কাব্য হল রামচরিত। রামচরিত কাব্য কে লিখেছেন?
এটি লিখেছেন সন্ধ্যাকর নন্দী। মহাস্তবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? তিনি ছিলেন নালন্দা বিহারের আচার্য। কোন বাঙালি সপ্তম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সর্বাধ্যক্ষের পদ অলঙ্কৃত করেন? শিলভদ্র। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর কে ছিলেন? তিনি ছিলেন বিশ্বখ্যাত বৌদ্ধ পণ্ডিত। বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্কর বাংলাদেশের বিক্রমপুরের বর্তমানে মুন্সিগঞ্জের কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? বজ্রযোগিনীতে জন্মগ্রহণ করেছিলেন। পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান হচ্ছে বিক্রমপুর। অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার বাসিন্দা ছিলেন? মুন্সিগঞ্জের। অতীশ দীপঙ্কর কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি ঢাকা জেলায় জন্মগ্রহণ করেছিলেন। অপশনগুলোর দিকে খেয়াল করবেন। অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করে বিখ্যাত হয়েছিলেন? তিব্বতে। সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। সেন বংশের প্রথম রাজা বা সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন হেমন্ত সেন। সেন বংশের আদি নিবাস ধরা হয় দাক্ষিণাত্য। সেন রাজাদের ধর্ম ছিল হিন্দু। হিন্দু মতে মান্দাতা মূলত সত্যযুগের একজন শাসক ছিলেন। মান্দাতার আমল, এখানে মান্দাতা হল এক রাজার নাম। সামন্ত রাজা থেকে স্বাধীন রাজা বা সেন বংশের প্রথম সার্বভৌম রাজা, সেন বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় বিজয় সেনকে। বিজয় সেনের প্রথম রাজধানী হুগলিতে। কৌটিল্য প্রথা বাংলায় প্রবর্তন করেন বল্লাল সেন। দান সাগর এবং অদ্ভুত সাগর এই গ্রন্থটির রচয়িতা বল্লাল সেন। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। তাকে বলা হয় সর্বশেষ সার্বভৌম রাজা অথবা অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা হচ্ছেন লক্ষণ সেন। এখানে দেখেন একটা কনফিউজ কোশ্চেন আছে, সেটা আমি একটু ক্লিয়ার করছি। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন? যদি বলা হয় যে কে সমাপ্ত করেন, সেক্ষেত্রে এর সঠিক উত্তর হবে লক্ষণ সেন। আর প্রশ্নে যদি উল্লেখ থাকে অদ্ভুত সাগর গ্রন্থটি কার লেখা, তখন তার উত্তর হবে বল্লাল সেন। আমি কি বললাম যে প্রশ্নে যদি উল্লেখ থাকে অদ্ভুত সাগর গ্রন্থটি কার লেখা, তখন উত্তর হবে বল্লাল সেন। আর যদি প্রশ্নে উল্লেখ থাকে অসমাপ্ত অদ্ভুত সাগর এই গ্রন্থটি সমাপ্ত করেন, তখন উত্তর হবে লক্ষণ সেন। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন বা সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন কেশব সেন। ধন্যবাদ, এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। বর্তমানে আমাদের দুইটি প্রাইভেট কোর্স চলমান রয়েছে। একটি হচ্ছে ইংলিশ ক্র্যাক কোর্স, যেখানে পাবেন আপনি 50টি চ্যাপ্টার থেকে 30টি ভিডিও লেকচার এবং 30টি এক্সাম, 30টি পিডিএফ থাকবে। আরও বিশেষ ব্যবস্থা আছে আমাদের ইংলিশ সহ গণিতের একটি প্রাইভেট কোর্স, যেটি আপাতত শুরু হয়েছে শুধুমাত্র প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য। কিন্তু ইংরেজির যে কোর্সটা চলছে, এটা যে কোনো ধরনের পরীক্ষার্থীরা যে কোনো পরীক্ষায় কনফিডেন্টলি আপনারা অংশগ্রহণ করতে পারবেন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।